অনেক ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে ডক্টর তুহিন মালিক। জি, আজকে তো হোসেন মোহাম্মদ এরশাদ নিজেও বললেন যেটা স্বপ্ন বিলাসী, সিপিডি বলছে এটা লক্ষ্য বিলাসী। আমি যেটা বলি যে স্বপ্ন তো দেখা যায়, স্বপ্ন দেখতে কোনো অসুবিধা নেই। স্বপ্ন না দেখলে তো আপনি ভিশন না থাকলে বাস্তবায়ন করবেন কি করে। কিন্তু বিগত 4-5টা বাজেটে আমরা যেটা দেখেছি, বারবার বড় বড় স্বপ্ন দেখা হয়েছে। 7-এর স্বপ্ন সবসময় আমরা দেখেছি, 6 আমরা ক্রস করতে পারিনি। কিন্তু আজকে থেকে 7 বছর আগে বিএনপি কিন্তু 6.7 প্রবৃদ্ধি রেখে গিয়েছিল। কিন্তু যতই স্বপ্ন দেখছি, আমি এটা বলি এটা খোয়াব নামার বাজেট, স্বপ্নের না। খোয়াবের তো কোনো ভিত্তি নেই। খোয়াব নামায় যেন কে কি স্বপ্ন দেখলো তার তাসির কি, এটা যেমন বলা থাকে না, এই যে দেখেছি এটার কোনো দিক নির্দেশনা নেই। আপনি বলেছেন যে এটা রাজনৈতিক অস্থিরতা না থাকলে এটা বাস্তবায়ন হবে কিনা, অবশ্যই নন ইকোনমিক ফ্যাক্টর, নন ইকোনমিক ফ্যাক্টরটা যদি আপনি ঠিক না করতে পারেন, শুধু ইকোনমিক ফ্যাক্টর তো না, নন ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে রয়েছে রেগুলেটরি বডিগুলা, আপনি সুশাসন, প্রতিষ্ঠানগুলা। আপনি যদি এনবিআর এর সক্ষমতাই না থাকে, আপনি শুল্ক গোয়েন্দা সিআইসির যদি এই তদন্তের সক্ষমতা না থাকে, তো আপনি এটা সুফল কিভাবে পাবেন? আপনার অবকাঠামো যদি ঠিক না থাকে, আপনি বিনিয়োগ যদি ঠিক না থাকে, আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি যেভাবে লুটপাট হচ্ছে সেটাকে যদি আপনি বন্ধ না করতে পারেন, কি করে এর সুফলটা আপনি পাবেন? এই জন্য এটা এমন ভাবে করা হচ্ছে যে ধরেন একটা আপনি ক্যান্সারের রোগীকে দিয়ে আপনি অলিম্পিকের সোনা জয়ের মতো একটা ব্যাপার। তো ক্যান্সারের রোগীকে প্রথম ক্যান্সারটা সারাতে হবে, তারপর না সোনা জেতার ব্যবস্থা করতে হবে। প্রতিষ্ঠানগুলো এমন ভাবে দুর্বল হয়ে আছে, অথচ আমরা তাকে দিয়ে স্বর্ণ জয় করতে চাচ্ছি। তাতে একটা বড় ধরনের মূল্যস্ফীতি দেখা দেবে সমাজে। এই যে বড় বড় মেগা প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, এটা যেমন পদ্মা যেমন 2018 আগে হবেই না, তো বিনিয়োগ কিন্তু হবে 4 বছর, সরাসরি কিন্তু রিটার্নটা আসবে না। তাহলে এই 4 বছরে কিন্তু মুদ্রাস্ফীতি বড় মাপের যাবে। কৃষকের কর্মসংস্থান, কৃষকের ভর্তুকি কিন্তু বাড়ানো হয়নি, যার ফলশ্রুতিতে বিদ্যুতের দাম বেড়েছে, সেচের দাম বাড়বে, এবং সেচের কারণে কিন্তু আপনার উৎপাদন খরচ কৃষকের বাড়বে, কিন্তু কৃষক কিন্তু কোনো বেনিফিট পাবে না। এতে কিন্তু বড় ধরনের অস্থিরতা দেখা দিবে। আর যে মূল সমস্যাটা হচ্ছে, দেখেন আমাদের অর্থমন্ত্রী যেভাবে উনি বাজেটটা দিয়েছেন, এটাকে বাস্তবায়নের দিকে যদি আপনি যান, উনি যেটা বলেছেন প্রথম বাজেট ঘোষণায় কিন্তু উনি বলেননি যে কালো টাকার ব্যাপারে কি হবে। কালকে সংবাদ সম্মেলনে যখন বলা হয়েছে কালো টাকার কি হবে, বলে ধরে নেন আজকে থেকে এটা নাই। উনার কথাই যদি ধরে নেই আমরা, কালো টাকাটা 2007 সনে কিন্তু সম্পূর্ণ কেয়ারটেকার গভর্নমেন্ট 19E ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের টোটালি বিলুপ্ত করে দিয়েছিল। এই সরকার এসে আবার এটাকে স্থায়ীভাবে করে দিয়েছে যে না, বিনা বাধায় বিনা প্রশ্নে আপনি কালো টাকা সাদা করতে পারবেন। এখন যদি প্রধানমন্ত্রী আমাদের অর্থমন্ত্রীর কথাই যদি ধরে নেন আজকে থেকে এটা হয়ে গেল, তাহলে আইনের সংশোধন তো প্রয়োজন নেই। আইনগত দিকটা যেটা রয়েছে, এই সরকারের তো অধিকারই নেই বাজেট দেওয়া। সেটা বলছেন, আমি বলছি যে তিনি যে বললেন যে আজকে ধরে নেন, এটা নাই, উনি ধরতে হবে না, এটাকে তো আপনাকে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সটা সংশোধন করতে হবে। 19E এবং 19BB এটাকে আপনাকে রিপিল করতে হবে, বাতিল করতে হবে, তাহলে না আপনি এটা সুফল পাবেন। ওনার মুখের কথাই যখন হয়ে যাচ্ছে, একজনের মুখের কথায় আইন হয়ে যাচ্ছে, এটা একটা বিচিত্র দেশ। এখানে অর্থমন্ত্রীও যেভাবে করছেন, এটা পৃথিবীর কোথাও নেই, যেভাবে আমরা বাজেট ঘোষণা করছি। এবং আমাদের সংসদের কার্যপ্রণালী বিধিতে স্পষ্ট লেখা আছে যে বাজেট নিয়ে কোনো কথাবার্তা আপনি স্ট্যান্ডিং কমিটিতে বলতে পারবেন না। অথচ আমাদের ব্রিটেনে কিন্তু বাজেটের প্রস্তুতির আগে কিন্তু এটা স্ট্যান্ডিং কমিটিতে গিয়ে আলোচনা করতে হয়। ইন্ডিয়াতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে কিন্তু এই বিধান রয়েছে, আমরা এটা নিচ্ছি না। সরকারি ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের একেবারে নিষেধাজ্ঞা রয়ে গেছে, এটা স্ট্যান্ডিং কমিটিতে নেওয়া যাবে না। অথচ যদি আমরা স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করি, পর্যালোচনা করি, তাহলে কিন্তু আমাদের জনগণ জানতে পারবে যে কি হচ্ছে, তথ্য জানতে পারবে, এবং তার কম সময়ে কম খরচে কিন্তু সংস্কারগুলো সম্ভব হবে। কিন্তু আমাদের আইনি কাঠামোগুলোতে এমন ভাবে করে দেওয়া হয়েছে, এক ব্যক্তি ব্রিফকেস নিয়ে আসবে, উনি খোলার সঙ্গে সঙ্গে সেটাই আইন, সেটাই অর্থ, সেটাই সবকিছু। তো এইভাবে তো আপনি আপনার কাছে পরে আসছি, আমরা একজন অর্থনীতিবিদ, একজন আইনবিদের কাছে শুনলাম, এদিকে এবার সাংবাদিক